নাগরিক সমাজ কতটা সচেতন, সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকে চ্যানেল 24-এর এই সাপ্তাহিক আয়োজন মুক্ত কণ্ঠ নিবেদন করছি ইস্পাহানি, মির্জাপুর চা। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব ডিজিটাল প্রচারণা, প্রতারণা এই বিষয়টি নিয়ে। তার আগে জেনে নিব বিশেষ কিছু শিরোনাম এবং সপ্তাহের এমন কিছু খবর যা সত্যতা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। ইউনুস ইব্রাহিম বৈঠকে দুদেশের সম্পর্কের নতুন মাত্রা উন্মোচন, শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতায় জোর। ফেসবুকে ইতালি প্রত্যাবর্তনের জন্য বর খোঁজার পোস্টের আড়ালে বৈদেশিক মুদ্রা বিনিময়, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং বিভিন্ন অনলাইন জুয়ার ফাঁদ। সরকারি বিভিন্ন হাসপাতালে নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তিতে 6 লাখ সামাজিক যোগাযোগ মাধ্যম, এসবের নির্ভরযোগ্য কোনো সূত্র নেই। দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু কাল। নির্বাচন ব্যবস্থায় স্থায়ী সমাধান চায় সংস্কার কমিশন। বৃষ্টি ও উজানের ঢলে ডুবল শেরপুর জেলা, পানিবন্দী 3 উপজেলার শতাধিক গ্রামের মানুষ। বেশি দিন আর টিকবে না ইসরায়েল, হুঙ্কার খামেনির। দীর্ঘ 5 বছর পর প্রকাশ্যে জুমার খুতবা, অন্যদিকে যুদ্ধ নিয়ে অনলাইনে গুজবের ছড়াছড়ি। বিশেষ কিছু শিরোনাম এতক্ষণ আপনারা শুনছিলেন। আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব ইতিমধ্যে আপনাদের জানিয়েছি, ডিজিটাল প্রচারণা, প্রতারণা এই বিষয়টি নিয়ে আলাপ করার জন্য স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে আমার সাথে উপস্থিত রয়েছেন ডিসমিস ল্যাবের রিসার্চ অফিসার তামারা ইয়াসমিন তমা এবং রয়েছেন ডিজিটালি রাইটের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আজহার উদ্দিন অনিক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। একটি ফেসবুক পোস্টে 29 বছর বয়সী ইতালি ফেরত এক কনের জন্য বর খুঁজছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে ইতালিতে তার একটি দোতলা বাড়ি রয়েছে, 4 বিঘা জমি রয়েছে, একটি কফি শপ রয়েছে। পোস্টে আরও দাবি করা হয়েছে বিয়ের পর তিনি তার বরকে নিয়ে যাবেন ইতালিতে। মন্তব্য করলে যে বিভাগটা রয়েছে সেখানে যোগাযোগের জন্য একটা লিঙ্ক দেয়া রয়েছে। সেই লিঙ্কে যদি ক্লিক করা হয় তখন দেখা গিয়েছে যে ব্যবহারকারীকে নিয়ে যাওয়া হয় বৈদেশিক মুদ্রা বিনিময়, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং বিভিন্ন অনলাইনে যে জুয়ার সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোতে। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলাপ করতে চাই, এই জন্যই আমরা এই বিষয়টি নির্ধারণ করেছি। তামারা ইয়াসমিন তমা, আপনারই এই বিষয়টি নিয়ে রিসার্চের কাজ। বরচাই এই যে বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণামূলক পোস্টগুলো করা হচ্ছে, আপনারা অনুসন্ধানী গবেষণা করেছেন এবং এই অনুসন্ধানে আসলে আপনারা কি কি পেয়েছেন এবং এখানে আসলে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে? ধন্যবাদ। আমরা তো ফেসবুকে বিভিন্ন রকমের স্ক্যামের সঙ্গে পরিচিত এবং স্ক্যাম নিয়ে আমরা আমাদের ডিসমিস ল্যাবে বেশ কিছুদিন ধরে কাজ করেছি। এর আগেও আমাদের বহু কাজ প্রকাশিত হয়েছে। তবে এবারের যে স্ক্যাম যেটি বললেন, পাত্রচাই প্রতারণা, এটি সম্পূর্ণ নতুন ধরনের একটি স্ক্যাম ছিল আমাদের কাজের জায়গা থেকে। এবং আমরা দেখেছি এখানে পাত্রচাই বিজ্ঞাপনের আড়ালে যে প্রতারকরা আছে তারা আসলে জুয়ার বিভিন্ন সাইট, বিভিন্ন ফরেক্স ট্রেডিং কিংবা ক্রিপ্টো ট্রেডিংয়ের সাইটের যেসব প্রচারণাগুলো চালাচ্ছে। তারা হয়তো খুব চটকদার এবং সুন্দর পাত্রচাই বিজ্ঞাপন দিচ্ছে, কখনো দাবি করছে যে ইতালি ফেরত পাত্রীর জন্য আমরা পাত্র যাচ্ছি, কখনো বলছে লন্ডন জার্মান ফেরত পাত্রী, আর কখনো খুব সাধারণ বলছে যে 25 বছর বয়সী মেয়ের জন্য আমরা পাত্র খুঁজছি, আমরা খুবই সাধারণ ঘরের ছেলে চাচ্ছি, বিভিন্ন সাধারণ যেরকম পাত্রচাই বিজ্ঞাপন সেরকম। যখন আপনাকে তারা আরও এরপর বলছে যে আপনি যদি বিস্তারিত এই পাত্রীর বিষয়ে জানতে চান তাহলে আমরা একটা লিঙ্ক দিচ্ছি কমেন্টে, সেখানে গিয়ে আপনি বিস্তারিত তথ্য, যোগাযোগের ঠিকানা সব কিছু পাবেন। এবং তারা হচ্ছে তাদের কমেন্টে একটা লিঙ্কও পোস্ট করে দিচ্ছে। কিন্তু আপনি যখন ওই লিঙ্কটিতে যে ক্লিক করছেন দেখা যাচ্ছে সেই লিঙ্কটিতে কিন্তু কোনো পরিচয়, পাত্রীর নাম ঠিকানা কিছুই নেই, বরং সেটি আপনাকে নিয়ে যাচ্ছে একটি জুয়ার সাইটে
কিংবা কখনো নিয়ে যাচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের কোনো সাইটে কিংবা ক্রিপ্টো ট্রেডিংয়ের সাইটে। তো আপনি অনেকেই দেখা যায় সে যে মন্তব্যের ঘরগুলোতে বলছে যে আমরা বারবার তো চেষ্টা করে দেখছি কিন্তু কোনো তো যোগাযোগের ঠিকানা পাচ্ছি না, তারপরেও তারা বারবার সে জায়গায় ক্লিক করছে এবং চেষ্টা করে যাচ্ছে। তো এটি যে স্ক্যাম, এটি আপনারা বুঝলেন কিভাবে বা কখন থেকে আপনারা এটি শুরু করলেন? প্রথমত তারা তো দাবি করছে যে আমরা এখানে একটা এর নাম পরিচয় দিচ্ছি, কিন্তু যখন আপনি ক্লিক করছেন তখন দেখা যাচ্ছে যে সম্পূর্ণ ভিন্ন সাইটে। এবং এখানে তারা আরেকটা কারসাজি যেটা কৌশল ব্যবহার করছে সেটা হচ্ছে তারা কিন্তু মূল লিঙ্কটা কখনোই দিচ্ছে না, তারা কোনো একটি ইউআরএল শর্টনার ব্যবহার করছে। আর আমরা দেখেছি যদি ইউআরএল শর্টনারের একটা পেইড ভার্সন আপনি যদি ব্যবহার করেন তখন কিন্তু আপনি আপনার নিজের পছন্দ মতো ইউআরএল এর একটা নাম দিতে পারেন। যেমন এখানে আমরা দেখেছি বিয়ে শাদী অনলাইন বিডি .bd, ম্যারেজ মিডিয়া অনলাইন .bd, এই ধরনের ইউআরএল বা ডোমেইন যখন আপনি দেখছেন তো সাধারণ ব্যবহারকারীরা ভাবছে এটা তো নিশ্চয়ই অবশ্যই কোনো ম্যারেজ মিডিয়া বা ঘটকালি প্রতিষ্ঠানের লিঙ্ক অবশ্যই। তারা কিন্তু সেখানে যখনই যাচ্ছে তখনই কিন্তু সেই লিঙ্কটা তাদেরকে নিয়ে যাচ্ছে রিডিরেক্ট করে ভিন্ন একটি সাইটে, যেখানে মাল্টিপল টাইম হয়তো অনেক সময় বিভিন্ন পপ আপ উইন্ডো চলে আসছে। এবং এখানে যে শুধু এই যে জুয়ার প্রচারণা সেই লিঙ্কগুলো যে ব্যবহার করা হচ্ছে এমন না, আমরা কিন্তু বেশ কিছু ফিশিং বা তথ্য চুরির যেসব লিঙ্ক থাকে যেগুলোতে ম্যালওয়্যার থাকে এরকম কিছু লিঙ্কও কিন্তু আমরা পেয়েছি। এই সব লিঙ্কগুলোতে গেলে যেটা হয় আপনার যে যদি ফেসবুকে কোনো পাসওয়ার্ড তথ্য বা ক্রেডিট কার্ডের পিন এসব যদি আপনি সেভ করে রাখেন তখন গিয়ে কিন্তু এই ধরনের ক্রিডেন্সিয়ালগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রতারণার কারণে আপনি নানাভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন এই লিঙ্কগুলোতে ক্লিক করে। আর আপনি হয়তো কিন্তু সেক্ষেত্রে আরেকটা বিষয়, এটা একান্ত আমারই জানার আসলে শুধু পাত্র চাই কেন, কিন্তু এক্ষেত্রে তো খুব সহজভাবে যে কোনো মেয়েকে কনভিন্স করা যতখানি পসিবল সহজ হয় ততখানি কঠিন কিন্তু ছেলেদের ক্ষেত্রে। সেক্ষেত্রে পাত্রী চাই বলে তারা এই কাজটি করেনি কেন, বা এটার কারণটা কি যে শুধু বর চাই বা পাত্র চাই? এটা হয়তো এটা কিন্তু আপনাদের গবেষণায় এসেছে কিনা? এটা আমাদের গবেষণায় আসেনি, কিন্তু আমরা যেটা দেখেছি যে সবসময় তারা পাত্রদেরই কেন জানি না আকৃষ্ট করার চেষ্টা করে। তো এটাকে আমরা বলছিলাম যে হানি ট্র্যাপিং এক ধরনের, যখন আপনি বিয়ে কিংবা প্রেমের প্রলোভন দেখিয়ে এক ধরনের প্রতারণার আশ্রয় নেন, যেটা আসলে এই কৌশলটি কিন্তু বেশ বহুল পরিচিত। মানে অফলাইন জগতে তো পরিচিতই, আমরা দেখেছি যে ডিজিটালি মাধ্যমেও এই ধরনের প্রতারণা কিন্তু চলে, যে আপনি খুব আকর্ষণীয় একজন ব্যক্তিত্বের ছদ্মবেশ নিলেন কিংবা আকর্ষণীয় কারো ছবি ব্যবহার করছেন, এভাবে এক ধরনের ক্লিক বেইটের মতো কাজ করে কিন্তু পুরো বিষয়টা, যে তাকে আকৃষ্ট করে প্রলুব্ধ করে আমি এই লিঙ্কটাতে ক্লিক করতে হচ্ছে, তাকে উদ্ধৃত করছি। এর আগেও আমরা কিন্তু যদি আমরা বিভিন্ন গণমাধ্যম বা পত্রপত্রিকা যদি বলি, আমরা দেখেছি যে পত্রপত্রিকা কিন্তু এভাবে একটি কলাম থাকে, ওখানে পাত্র চাই বা পাত্রী চাই লেখা থাকে। সেখানেও কি একই রকম স্ক্যামের কোনো আপনারা দেখেছেন, এই ধরনের কোনো সুযোগ রয়েছে? পত্রপত্রিকার বিজ্ঞাপনটাকে কিন্তু তারা অনুকরণ করে ডিজিটালে নিয়ে চলে আসছে, কিন্তু পত্রপত্রিকায় তো সেই সুযোগ নাই। এখন যেরকম কেউ পাত্র খুঁজতে গেলে আমরা অনলাইনে সার্চ করছি, কিন্তু সবাই যে এরকম প্রতারণা করছে তেমন তো না। হয়তো একটা নির্দিষ্ট গ্রুপ বা চক্র যাদের আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তারা এই কাজটা করছে। তারা হচ্ছে যে এটা একদম বাস্তব যেসব প্রতিষ্ঠানগুলো আছে তাদের ওয়েবসাইট পর্যন্ত তারা অনুকরণ করে নকল করছে। অনেক ক্ষেত্রে সরাসরি যে শুধু লিঙ্কগুলো ক্লিক করছে তা নাও, তারা কিন্তু নিজেদের মতো ওয়েবসাইটও এরকম খুলেছে, যেখানে গিয়ে যদি আপনি আরও কিছু ফার্দার ক্লিক করেন সেই ক্ষেত্রে আবার আপনাকে রিডিরেক্ট করে এরকম একটি প্রতারণার জায়গায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। অনেক ধন্যবাদ তোমা। অনেক আপনার কাছে একটু আসতে চাই, লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারীদেরকে বৈদেশিক মুদ্রার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি, যেটি বহুল প্রচলিত বা পরিচিত ট্রেডিং এবং বিভিন্ন অনলাইন জুয়ার সাইটগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কি আইনি নীতিমালা ভঙ্গ করছে কিনা? আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি একই রকম তোমাকেও করেছিলাম যে শুধুমাত্র পাত্র চাই কেন, পাত্রী চাই কেন নয়? আচ্ছা, প্রথম অংশটায় যদি আসি যে আমরা আইন ভঙ্গ করছে কিনা, সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় আসলে বেশ কিছু আইন থাকে যে স্পেসিফিক্যালি যদি জুয়ার ক্ষেত্রে হয় অথবা ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে হয়, এগুলোর রেগুলেটরি কিছু মনিটর এবং রেগুলেটরি কিছু পলিসি থাকে যার মাধ্যমে নিশ্চিত করা হয় যাতে এটার মাধ্যমে কেউ অ্যাবিউজ বা কোনো প্রতারণার শিকার যাতে না হয়। বাংলাদেশে যেহেতু আসলে গেমিং কমিশন অথবা এই জুয়ার সাইটটাকে এটার কোনো লিগালাইজিং কোনো পলিসি আসলে ওই সেন্সের নাই, সেটা কারণে আমাদের অনলাইনে যে জুয়ার যে অ্যাপগুলো সেগুলো আসলে আমাদের বাংলাদেশে এক্সিস্টিং আইনে অবৈধ।
সেটার কোনো রেগুলেটরি পলিসি বা কিছু নাই। সো সেই দিক থেকে দেখলে মোটা দাগে আসলে জুয়ার দিকে যেসব সাইট আমাদের হয়তো রিডিরেক্ট করছে এইসব জায়গায়, সেগুলো মোটা দাগে অবৈধ বলে দেওয়া যায়। আর ক্রিপ্টোকারেন্সি যেটা, সেটাও আমাদের ক্রিপ্টোকারেন্সিটা এখন তো অবৈধ, বাংলাদেশ ব্যাংক এখানে জিনিসটাকে এখন অ্যালাউ করে না। তো সেই কারণে আসলে ক্রিপ্টোকারেন্সি অথবা জুয়া যেখানেই এই সাইটগুলো নিয়ে যাক না কেন, সেটা আসলে অবৈধ একটা সাইডই থেকে যাচ্ছে। এখন যেহেতু এটা অবৈধ এবং এখান থেকে লিগালি আসলে আয় করার কোনো সুযোগ নাই, এগুলোর কোনো নীতিমালা আছে কি? আমি যতদূর জানি কোনো নীতিমালা নাই। কারণ ক্রিপ্টোকারেন্সিকে যদি আমরা অ্যাড্রেস বা অ্যাকনোলেজ না করি, বা এটাকে যদি আমাদের মনিটারি পলিসিতে যদি এটা না থাকে, তাহলে তো আসলে এটা রেগুলেটরি কোনো পলিসি অথবা যদি কোনো নীতিমালাই না থাকে তাহলে অবৈধ বা বৈধ আমি বলি কিভাবে? আর সেটা হচ্ছে কি, আমাদের যদি আনএকনোলেজ কোনো একটা কারেন্সি বা সিস্টেম থাকে, সেইটাকে যদি আমরা ইউজ করি, তখন সেটার অ্যাবিউজের একটা ওয়ে থাকে, কারণ এটার কোনো রেগুলেটরি পলিসি নেই। অনেকটা হচ্ছে গিয়ে যদি এটা অবৈধ হয়, তাহলে সেটার কোনো যে আসলে এটা তো রেগুলেটরি কোনো পলিসি থাকবে না। যেমন সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা তো নেওয়ার সুযোগ নেই আসলে। আমার ধারণা বাংলাদেশ ব্যাংক যদি সেটাকে অবৈধ মনে করে, যে এটার মাধ্যমে যদি তারা আইডেন্টিফাই করে যে জি কিছু বলবেন তো? জি, আমি একটু অ্যাড করি এখানে। বাংলাদেশ ব্যাংক এর আগেও বেশ কয়েকটি বিজ্ঞপ্তিতে তারা বলেছে যে আমরা এইসব বেটিং, গ্যাম্বলিং, গেমিং, এইসব ক্রিপ্টো ট্রেডিং, এগুলোর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে হাজার হাজার মানুষের কোটি কোটি টাকা নিয়ে কিন্তু চলে গেছে, হুট করে এক রাতের ভেতরে টাকা নাই। হ্যাঁ, বরঞ্চ তাদের কাছে টাকা পায় এমনটি তারা রেখে গিয়েছে। জি জি কারি। হ্যাঁ, যদি আমি তারা আসলে যেই পন্থাগুলো অবলম্বন করে, সেক্ষেত্রে আসলে তাদের যদি জুয়ার ক্ষেত্রে যাই, তাদের আসলে দুই ধরনের সিস্টেমই থাকে। একটা হচ্ছে গিয়ে হয়তো তারা ক্রেডিবল একটা জুয়ার স্টাইলে আগাচ্ছে, যেটা হচ্ছে কি ইন্টারন্যাশনালি হয়তো এই ধরনের স্টাইলে জুয়াগুলো হয়, যেখানে তাদেরকে কিছু কয়েন কিনতে হয়, সেই কয়েন দিয়ে তারা জুয়া খেলবে, বিট করবে বিভিন্ন জায়গায়। তো সেইখানে তারা হয়তো বিট করছে, এবং সেক্ষেত্রে কয়েনগুলো কেনার ক্ষেত্রে তার যে টাকাটা স্পেন্ড করছে, সেই টাকাটা হয়তো কিছু ক্ষেত্রে এর আগের যে ইনভেস্টিগেশনগুলো ছিল, সেগুলো তার সম্মত এরকম ছিল যে এই টাকাটা পাচার হয়ে আসলে দেশের বাইরে চলে যাচ্ছে, কারণ দেশের ভিতরে আসলে এটা তো কোনো লিগাল ওয়েতে জিনিসটা আর্ন করা হচ্ছে না। এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে, অনেক ক্ষেত্রে এই জুয়ার সাইটগুলোতে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন এর সাথে ইউজারের যে ইনফরমেশনগুলো, সেগুলোকে চুরি করা, অথবা ইউজারের যে পার্সোনাল ইনফরমেশন, বিভিন্ন ক্রিটিক্যাল ইনফরমেশন চুরি করার যে পার্টগুলো, সেই ধরনের অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন অ্যাটাকের শিকার হচ্ছে। সেই অ্যাটাকগুলো বিভিন্ন ধরনের হতে পারে। একটা হইতে পারে হচ্ছে তাদের ফিশিং অ্যাটাকের শিকার হইতে পারে। ফিশিং অ্যাটাক হচ্ছে মোস্টলি ফিশ করে, যে মাছ ধরার জন্য আমরা যখন টোপ ফেলে বসে থাকি, তো সেখানে আমরা যখন মাছটা টোপ ফেলার জন্য ওয়েট করতে থাকি, এবং টোপ ধরলে হচ্ছে আমরা মাছটা নিয়ে আসি, সেটার মধ্যে করে ফিশিংটা আসলে এরকম যে তারা ফিশ করতে থাকে, যে কখন কোনো ইউজার তো সেখানে যদি ঠোকর মারে, তাহলে তো ইউজারের ইনফরমেশনটা তারা নিয়ে আসবে, এবং এটার ফুল টার্গেটটা থাকে ইউজারের কোনো পার্সোনাল ইনফরমেশন, যত পার্সোনাল প্রোফাইল, হয়তো তার যদি কোনো ক্রিটিক্যাল ইনফরমেশন থাকে, যে ব্যাংকের পাসওয়ার্ড, তোমার যেই কথাগুলো বললেন, ব্যাংকের পাসওয়ার্ড, অথবা কোনো সেভড কোনো একটা ইউজার অ্যাকাউন্ট বা প্রোফাইলের ইনফরমেশন, সেগুলো হয়তো তারা নিয়ে আসতে পারে, এবং সেটাকে ইউজ করে তারা ফার্দার কোনো একটা স্ক্যাম বা কিছু একটা করতে পারে। তো এই টোপগুলো কেবলমাত্র বাংলাদেশেই কেন, নাকি বিশ্বের বিভিন্ন দেশেও এটি হয়ে থাকে? বাংলাদেশে একের পর এক এমন ঘটনাগুলো ঘটছে, সাধারণ মানুষজন হাহাকার করছেন, কান্নাকাটি করেন যে তাদের এই টাকা নিয়ে গেছে, ওই টাকা নিয়ে গেছে, বিভিন্ন রকম। তারপরও আমরা দেখি একের পর এক টোপ দেওয়া হয়, এবং মানুষ গোগ্রাসে গিলেও নিচ্ছেন সেগুলো। এটি কেন? এই ধরনের লোভের কারণে বা অন্য কিছু? লোভের চাইতে এই ধরনের ট্র্যাপ বা এই ধরনের প্রতারণার স্টাইলটা আসলে বিভিন্ন দেশে হয়, এবং আপনি যদি আরও একটি ইনভেস্টিগেশন দেখেন, ইভেন আমরা যদি একটু টেকনোলজিক্যালি অ্যাডভান্সড দেশ বলি আমেরিকা, সেই আমেরিকায়তেও আসলে ইন্ডিয়া থেকে কল সেন্টার চালিয়ে সেখানে বৃদ্ধ মানুষজন, যারা আসলে এই পয়েন্টটাতে আমি আসতেছি কেন এটা সিগনিফিকেন্ট, যে বৃদ্ধ মানুষরা, তারা আসলে মোস্ট এটা টার্গেটেড অডিয়েন্স বা পপুলেশন থাকেন, এবং তাদেরকে বিভিন্ন স্ক্যামের মাধ্যমে তাদের হয়তো যেই তাদের পেনশনের টাকা বা ডলার, সেটাকে তারা হচ্ছে রিডিরেক্ট করে, চুরি করে কোনোভাবে নিয়ে আসছেন। সো এখানে আসলে টার্গেট থাকে এমন একটা অডিয়েন্স বা পপুলেশন যারা সম্ভবত টেকনোলজির ব্যাপারে এতটা অ্যাওয়্যার না। বাংলাদেশে যেহেতু টেক অ্যাডপশন জিনিসটা বা টেক অ্যাওয়ারনেস জিনিসটা সেই অনুযায়ী এতটা বাড়ে নাই, সেই কারণে হয়তো আমাদের হাতে ফোন আছে, কিন্তু আমাদের ফোনে যে আমাদের একটা ডিজিটাল সিকিউরিটি বা একটা সেফটির যে অ্যাওয়ারনেসটা থাকা, সেটা হয়তো আমাদের মধ্যে এখন অতটা গ্রো করে নাই, বা আমাদের খুবই আর্লি স্টেজে আছে, এবং সেই কারণে পপুলেশনের বাংলাদেশের পপুলেশন অনেক জায়গাতে ভালনারেবল এই থ্রেটগুলোর ক্ষেত্রে, এবং এই কারণে হচ্ছে কি আমরা এখন একটা রাইজ দেখতে পাচ্ছি যে এই ধরনের বিভিন্ন স্ক্যাম বা অ্যাটাকগুলোর ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা প্রশ্ন রেখেছিলাম যে এই টোপগুলো কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রে কেন? সেক্ষেত্রে আসলে এটা একটা হয়তো লং একটা স্ট্যাটিস্টিক্যাল বা সাইকোলজিক্যাল অ্যানালাইসিসও হইতে পারে। ফাইন্যান্সিয়ালি তারা একটু বেশি স্টেবল, এই কারণে কি এটা একটা রিজন হইতে পারে যে পুরুষদের জন্য আসলে এই ধরনের জিনিসে ইনভেস্ট করাটা হয়তো ইজিয়ার। আবার বাংলাদেশে যে সোশ্যোলজিক্যাল স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী আসলে পুরুষরাই হয়তো পাত্রীদেরকে খুঁজে নিচ্ছে, বা পাত্রীদেরকে আসলে খুঁজে নিতে হবে, এই ধরনের একটা স্ট্রাকচার হয়তো আছে। সেই কারণে আসলে পাত্রীরা পুরুষকে খুঁজে নিচ্ছে, এটা যেহেতু হয় না অত একটা,
আবার নারীদের একটা অবজেক্টিফিকেশন একটা সুযোগও থাকে যে সুন্দরী নারীদেরকে বিভিন্ন পোস্টে বা ছবিতে রাখলে সেগুলো আসলে শেয়ার হওয়া বা পাবলিক এনগেজমেন্ট বা রিচ হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের কিছু কারণ হয়তো এখানে পিছনে থাকতে পারে। অনেক ধন্যবাদ আপনার কাছে, আপনার উত্তরটি পেয়েছে, আবারও আপনার কাছে আসবো। তো আপনার কাছে একটু এই মুহূর্তে জানতে চাই মানুষজন আসলে এগুলোতে কিভাবে জড়িয়ে পড়ছেন এবং ঠিক পরিসংখ্যান কি আপনার কাছে রয়েছে কিনা, কি পরিমাণ মানুষ এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন? আমরা যে গবেষণাটি করেছি আমরা 430টা পোস্ট নিয়ে কাজ করেছিলাম। আচ্ছা। এবং আমরা দেখেছি যে এই পোস্টগুলো শেয়ার হয়েছে 11,000 বারেরও বেশি। তো আপনি বুঝতে পারছেন যে যখন শেয়ার করা হয় সেটা তো আরও হাজার হাজার লোকের কাছে ছড়িয়ে যায়। আচ্ছা। তাহলে বোঝাই যাচ্ছে যে ব্যাপক সংখ্যক মানুষ কিন্তু এর সঙ্গে জড়িয়ে পড়ছে এবং তারাও কিন্তু এর সঙ্গে আবার যখন শেয়ার করছে কোনোভাবে জিনিসটাকে আরও অধিক সংখ্যক দর্শকের কাছে কিন্তু তারা পৌঁছে দিচ্ছে। আচ্ছা। এবং তারা জড়িয়ে পড়ছে তো অবশ্যই, যে এখানে একটা বিষয় যখনই আপনি ক্লিক করছেন ওখানে সেখান থেকে আয় করছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিংটা প্রচার করছে, অ্যাফিলিয়েট বলে তাদের, অ্যাফিলিয়েট গ্যাম্বলিং এর ক্ষেত্রে। তো তারা হচ্ছে আপনার একটা ক্লিক থেকেই কিন্তু অনেক কিছু ক্ষেত্রে কমিশন পাচ্ছে। তার উপর যদি আপনি সেখানে আরও ইনভেস্ট করেন একটি জুয়ার সাইটে এবং ইনভেস্ট করার পরে ধরুন আপনি জুয়ায় হেরে গেলেন, সেখান থেকেও কিন্তু তারা একটা চড়া কমিশন পেয়ে থাকে। তো নর্মাল বা সাধারণ যে রেফারেল মার্কেটিং থাকে তার সাথে হচ্ছে অ্যাফিলিয়েট গ্যাম্বলিং বা জুয়ার যে অ্যাফিলিয়েট, এটার কিন্তু এখানেই পার্থক্য যে তাদের যে কমিশনটার মাত্রা কিন্তু অন্য সব মার্কেটিংয়ের থেকে অনেক বেশি। এবং এই লাভটা কোথা থেকে আসছে, যে জিনিসটা যে অর্থটুকু আপনি গিয়ে ওখানে হেরে আসছেন সেটা থেকে লাভ করছে তারা। তো এভাবে হচ্ছে এখানে প্রতারণার বিষয়টি কাজ করে। এবং এইটা কি শুধু ঢাকা সিটির ভেতরই না ঢাকার বাইরের মানুষজন? আপনারা যে গবেষণা করেছেন আপনি বলেছেন যে 430টি পোস্ট নিয়ে কাজ করেছেন, 11,000-এর বেশি মানুষ শেয়ার করেছেন এবং প্রায় 2 লাখেরও বেশি মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন যতদূর আমি জানি। সো এটা কি ঢাকার ভেতরে না ঢাকার বাইরেও? এটা আসলে শুধু ঢাকার না, পুরো দেশের তো বলাই চলে। এমনকি অনেক সময় দেখা যায় তারা প্রবাসীরাও অনেক ক্ষেত্রে এসব জায়গায় এঙ্গেজড হচ্ছে। তাদেরও হয়তো তারা কমেন্ট করছে এখানে এসে যে আমরা পাত্রী চাচ্ছি, পাত্রী দেখছি, এই ধরনের। শুধুমাত্র ঢাকা বা দেশের সীমানায় যে আবদ্ধ সেরকম বলা যাবে না। আচ্ছা আচ্ছা। আর এই ধরনের পোস্টগুলোতে আসলে মানে আপনাদের এই গবেষণা কি এসছে কিনা, কারা করছেন, কেন করছেন? একটু এসেছে যে আপনি যেহেতু জুয়ারিরা মূলত করছেন, কিন্তু এই যে প্রতারণাগুলো তারা লাভবান হওয়ার যে কৌশলগুলো, এই কৌশলগুলো আসলে কিভাবে সাধারণ মানুষজন যদি বুঝতে চান তাদের জন্য কিভাবে বোঝাবেন? প্রথম কথা হচ্ছে যে কারা করছে। এখানে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে আমাদের পেজই ছিল হচ্ছে 66টি পেজ এবং প্রোফাইল ছিল 16টি। মানে সংখ্যা হয়তো অনেক বেশি আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে যখন লিঙ্কগুলো নিয়ে আমরা কাজ করেছি দেখেছি ঘুরে ফিরে একই লিঙ্ক কিন্তু একাধিক পেজ ব্যবহার করছে। সুতরাং যে গ্রুপটি কাজ করছে এর পিছে তারা কিন্তু খুব বেশি বড় না। আমাদের এখানে গবেষণায় আমরা আরও এরকম 4টি নেটওয়ার্ক আইডেন্টিফাই করেছি যারা হচ্ছে একাধিক পেজ, প্রোফাইল, এমনকি গ্রুপও চালাচ্ছে তারা, যার মাধ্যমে হচ্ছে তারা কোঅর্ডিনেটেড ওয়েতে এই প্রতারণাটি করছে। যে পাত্রীর ছবি, সেই ছবি কি একই ছবি না ভিন্ন রকম ছবি? অসংখ্য ছবি তারা ব্যবহার করছে। যেমন আমাদের শুধুমাত্র 430টি পোস্টে আমরা 97 জন ভিন্ন নারীর ছবি পেয়েছি। এবং তাদেরও তো আসলে তারাও হয়তো অনেক ক্ষেত্রে জানে না যে তাদের ছবি এভাবে ব্যবহার করা হচ্ছে। ওইভাবেও কিন্তু তারাও কিন্তু একভাবে মানে তাদের সাথেও কিন্তু অন্যায়টা হচ্ছে এখানে। এবং এই যে ছবিগুলো, যাদের ছবিগুলো ইউজ করা হয়েছে, এই ছবিগুলোতে এক প্রকার আসলে ব্ল্যাকমেইল করা হচ্ছে তাদের, যারা জানেন না তাদেরকে। তো সেগুলো কিভাবে হচ্ছে বা তাদেরও কি ধরনের কর্তব্য রয়েছে, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো, অনেক আপনার কাছেও আসবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, বিরতির পরে আবারও ফিরে আসছে ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। সাথে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর আরেকবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করছি ডিজিটাল প্রতারণা। অতিথি হিসেবে আমার সাথে রয়েছেন তামারা ইয়াসমিন তমা এবং মোহাম্মদ আজহার উদ্দিন অনিক। অনলাইন গেমিং এবং জুয়া বেটিং আলাদাভাবে চিহ্নিত করা যায় কিভাবে এবং কোনটা বৈধ এবং কোনটি অবৈধ, এটিই বা সাধারণ মানুষ কিভাবে বুঝবে? অনেক আপনার কাছে
আচ্ছা, যেহেতু আমাদের আসলে এক্সিস্টিং লতে আমরা কোনো রেগুলেটরি পলিসি নাই, তো এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে এখানে যত ধরনের অ্যাক্টর আছে তাদেরকে সবাইকে মোটামুটি অবৈধ ধরে নিয়েই আসলে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। কিন্তু সেখানেও আসলে কিছুটা ডিফারেন্স থাকে, যেগুলো হয়তো কিছুটা গ্লোবাল লেভেলের প্ল্যাটফর্ম, যারা অন্যান্য দেশে হয়তো কিছুটা লিগাল ওয়েতে কাজ করছে, তাদের ওয়েবসাইট বা তাদের সাইটগুলো হয়তো কম্পারেটিভলি হয়তো মোর রিলায়েবল। কিন্তু আমাদের এইখানে ইউজুয়ালি যেই ধরনের এই স্পেশালি স্ক্যামগুলোর মাধ্যমে, যেখানে পাত্রী পাত্র চাই, যেখানে একটা ফলস ইনফরমেশন বা মিসডিরেকশনের মাধ্যমে যেই স্ক্যামগুলো রান করা হচ্ছে, সেখান দিয়ে আসলে তাদের টার্গেট কখনোই রিলায়েবল কোনো বেটিং প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া না। তাদের টার্গেট হচ্ছে ওই আনরিলায়েবল, যেগুলোতে নর্মাল অ্যাডভার্টাইজিং সম্ভব না। যে আপনি তো আসলে চাইলেই কোনো একটা টিভি নেটওয়ার্কে আপনি চাইলে একটা ইলিগাল বা যেটার ইনহেরেন্টলি সেটা আসলে বাজে ইন্টেনশন, ওই ধরনের বেটিং প্ল্যাটফর্মে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন না। তো এই ধরনের এই প্ল্যাটফর্মগুলো অ্যাডভার্টাইজমেন্ট করার জন্যই এই নন ট্র্যাডিশনাল বা এই ধরনের স্ক্যামগুলো ডিজাইন করা হয় এই সাইটগুলোতে মানুষকে নিয়ে যাওয়ার জন্য। এবং এই সাইটগুলোতে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে জায়গাটা, সেখানে একটা বড় একটা ইনসেন্টিভ থাকে, যেটা তোমার অলরেডি কিছুটা বলেছেন যে তাদের কমিশনের রেটটা অনেক হাই থাকে। আমি সেখানে একটু ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দিতে পারি যে এটা আসলে কীভাবে করা হয়। যেটা হয়, আপনি যখন এরকম কোনো একটা ব্যাড অ্যাক্টর, সে হচ্ছে গিয়ে এই পাত্র চাই বা পার্টি যে একটা পেজ চালাচ্ছে, সে যখন একটা পোস্ট শেয়ার হচ্ছে এবং তার শেয়ার করার লিঙ্কটা থেকে টাইনি ওয়ারেবল লিঙ্ক শর্টেনার দিয়ে শর্ট করার লিঙ্কটা যখন কেউ ক্লিক করছে, তখন ওই সাইটে যখন কেউ যাচ্ছে, ওই সাইটের ওনার বুঝতে পারছেন যে আসছেন, যে ভিজিটর এখন আসছেন, তিনি কোন সাইটটা বা কোন লিঙ্কটা ইউজ করেছেন। লাইক তার হয়তো 4 জনকে দিয়ে তিনি লিঙ্কটা প্রোভাইড করছেন, 4 জনের লিঙ্ক হয়তো স্লাইটলি ডিফারেন্ট। তো যদি এই লিঙ্কটা ধরে কেউ যায়, তাহলে সে বুঝবেন যে হচ্ছে কি এইখানে তার মার্কেটিংয়ের জন্য যে রেসপন্সিবল, সে হচ্ছে গিয়ে তার থ্রুতে গেছেন, এবং সে এই মানুষটা ওখানে গিয়ে যত টাকা লুজ করবেন বা এখানে যত কমিশন পাওয়ার কথা, সেটা পাবেন হচ্ছে কি ইনি। তো সেই ক্ষেত্রে কখনো কখনো তো আমরা দেখি, মুভি দেখছি, মুভির ভেতরেও কিন্তু এরকম কিছু আননেসেসারি লিঙ্ক আসে, ক্লিক করলে অন্য একটা গেমিং সাইটে চলে যায় বা অন্য একটা জায়গায় চলে যায়। সেই ক্ষেত্রে ফ্রি মুভির সাইটগুলোতে ইউজুয়ালি এটা হয়। তো ফ্রি মুভির সাইটগুলোতে ওরা যেটা করে, ওরা একটা ইন্টারনালি স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে ওরা হচ্ছে কিছু লিঙ্ক পপ আপ রাখে, সেটা হচ্ছে সাইট রিডিরেকশনের মাধ্যমে অন্য একটা কোথাও নিয়ে যাবে। এবং সেই ক্ষেত্রেও জিনিসটা কিছুটা এইভাবেই কাজ করে যে আপনি যদি এই ধরেন, আপনি হয়তো অনলাইনে ফুটবল খেলা দেখার ক্ষেত্রে এই ধরনের জিনিসটা হয়, যেটা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করি। তো ফুটবল দেখার সময় হচ্ছে গিয়ে ওই যে লিঙ্কগুলো পপ আপ করে, আপনি যদি ক্লিক করেন, আপনাকে একটা সাইটে নিয়ে যাবে এবং তার আসলে বুঝতে পারবে যে আপনি আসলে কোন সাইট থেকে ওখানে রিডিরেক্ট করছেন। আমি সাইটে গেলাম, কিন্তু আমি লুজার হব কিভাবে? আপনি যদি ওইখানে খেলতে শুরু করেন, আর যে এখানে বেটিংয়ের ক্ষেত্রে একটা পপুলার একটা কথা আছে যে এখানে অনলি মানে দ্য হাউস নেভার লুজেস, মানে ওরা কখনোই লুজ করছে না। আপনি যদি খেলেন, আপনি যদি পার্টিসিপেট করেন, ইন দ্য গ্র্যান্ড স্কেল অফ থিংস হয়তো একজন, যদি একটা রিলায়েবল বেটিং প্ল্যাটফর্ম হয়, সেখানে হয়তো একজন হয়তো একবার জিততেও পারে, কিন্তু অন দ্য গ্র্যান্ড স্কেল অফ থিংস বা ওভারঅল দ্য হাউস অলওয়েজ উইন্স। সো আপনি যদি পার্টিসিপেট করেন, আপনি ইনহেরেন্টলি ওদের মনিটাইজেশন বা ওদের লাভ করার একটা সুযোগ করে দিচ্ছেন, এবং ওরা সেটাই চাচ্ছে। সেই কারণেই আসলে ওদেরকে রিডিরেকশনের মাধ্যমে বা বিভিন্ন অন্যান্য সুযোগ সুবিধার মাধ্যমে এই ওয়েবসাইটের থ্রুতে, রিডিরেকশনের থ্রুতে বা স্ক্যামের থ্রুতে ওই তাদের নিজেদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা দেখছেন, তারা আসলে বুঝবেন কিভাবে যে কোনটা অনলাইন গেমিং, কোনটা জুয়ার একটা ব্যাটিং প্ল্যাটফর্ম? এটা সাধারণ মানুষ বুঝবেন কিভাবে, এবং কোনটা বৈধ কোনটা অবৈধ, এটাই বা বুঝবেন কিভাবে? এখানে বেসিক কিছু যদি আমরা সিকিউরিটি মেজার্স মেনটেন করি, সেক্ষেত্রে আসলে হয়তো আমাদের সিকিউরিটিটা বাড়ানো যায়। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমাদের এই ইন্ডিয়ার কল সেন্টার থ্রুতে আমেরিকাতে যেই এল্ডারলি পপুলেশনকে টার্গেট করা হয়, তাদেরকে টার্গেট করা হচ্ছে শুধু এই কারণেই যে তার টেক অ্যাডপশন বা টেক অ্যাওয়ারনেস রেটটা লোয়ার। সো এই কারণে তাদের যে সেফটি মেজার্স হয়তো হচ্ছে গিয়ে তাদের কম্পিউটারে বা ল্যাপটপে অ্যান্টিভাইরাস ইউজ করা, অথবা ব্রাউজারে কিছু সিকিউর প্লাগইন ইউজ করা, যে প্লাগইনগুলো ইউজ করলে এই ধরনের পপ আপের মাধ্যমে, ওই যে আপনি ক্লিক করলে পপ আপ করে আরেকটা ট্যাব ওপেন করে ফেলতেছে এবং সেখানে আপনি চলে যাচ্ছেন, সেখানে গিয়ে হয়তো আপনি ওই বাজির সাইটটাতে যাচ্ছেন, অথবা আপনার কোনো একটা ফিশিং অথবা ম্যালওয়্যার ইনস্টলমেন্ট হচ্ছে, বিভিন্ন ধরনের আপনি ডেঞ্জারের মুখে আছেন। তো সেইগুলো থেকে আপনার প্রোটেক্ট করার জন্য বিভিন্ন সিকিউরিটি মেজার্স এক্সিস্ট করে, কিন্তু আপনি সেটা সম্পর্কে জানেন কিনা বা আপনি সেই সিকিউরিটি মেজার্সগুলো অ্যাডপ্ট করছেন কিনা, সেটা হচ্ছে আপনার মেইন বিষয়। এখন এই কারণে এদের টার্গেট ডেমোগ্রাফিকটা থাকে এমন পপুলেশন যারা হয়তো তাদের টেকটা আছে, কিন্তু তাদের টেক ওই সেফটির অ্যাওয়ারনেসটা নেই, যে আমাকে অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে, আমার হয়তো ফ্রি অ্যান্টিভাইরাসই আছে, অথবা আমাকে কিছু ব্রাউজার কিছু ফ্রি প্লাগইন আছে। তো এই কারণে হয়তো তাদের টার্গেট অডিয়েন্সটাকে, এই তাদের যে ল্যাক অফ ইনফরমেশন বা নলেজটা, সেটাকে তারা এক্সপ্লয়েট করার মাধ্যমে এই তাদের স্ক্যাম বা এই বাজে কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছে।
আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক আপনার কাছে আবারও আসবো। তমা, আপনার সাথে বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আপনাদের গবেষণায় 430টি পোস্ট আপনারা পেয়েছেন এবং সেখানে আপনারা দেখেছেন যে 97 জন ভিন্ন ভিন্ন নারীর ছবি তারা ব্যবহার করেছেন পাত্র চাই বলে। তো এই যে সেই পাত্রীদের ছবি বা সেই ছবিগুলো আমাদের কারো পরিচিত হতে পারে, কারো রিলেটিভস হতে পারে, কারো ঘরের মানুষ হতে পারেন। এই যে মানুষজন ভুক্তভোগী হচ্ছেন, তিনি তো সাফারার যার ছবিটা ইউজ করা হচ্ছে, তিনি এটার সমাধান কিভাবে পেতে পারেন এবং তিনি এই সমস্যা থেকে আসলে কিভাবে পরিত্রাণ পেতে পারেন? আচ্ছা, এই যে ভিন্ন ভিন্ন নারীদের ছবি ব্যবহার করা হচ্ছে, ওনারা প্রত্যেকেই কিন্তু সাইবার অপরাধের শিকার হচ্ছে। তাদের হয়তো অনেকে জানেনও না যে তাদের ছবি চুরি করে এই ধরনের কাজগুলো করা হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় তাদের পরিচিত কেউ যখন তাদের ওই ছবিটা দেখছে, তাদেরকে মেনশন করছে। তাদের কিন্তু যে তাদের পরিবার এবং বন্ধু বান্ধব, তাদের সামনেও কিন্তু তাদের সম্মানহানি ঘটতে পারে, কারণ অনেক সময় বিব্রতকর বিভিন্ন তথ্য কিন্তু দিয়ে দেওয়া হয়। দেখা যায় কেউ একজন হয়তো ইতোমধ্যে ম্যারিড বা বিবাহিত, কিন্তু তাকে বলা হচ্ছে যে সে পাত্র খুঁজছে। তো এরকম সম্মানহানির বিষয়টা এর সঙ্গে জড়িত। তো এই ক্ষেত্রে যদি কেউ এরকম ভুক্তভোগী হয়ে থাকে, তাহলে প্রথম কাজটি যেটা তিনি করতে পারেন সেটি হচ্ছে ফেসবুকের যে প্ল্যাটফর্মে রিপোর্টিং করা যায় সেভাবে রিপোর্ট করা, যে কেউ একজন আমার ছবি ব্যবহার করে এরকম একটি কাজ করছে। সেক্ষেত্রে আপনি একটু হয়তো অপেক্ষা করতে হবে যে ফেসবুক আসলেই কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা। কিন্তু ফেসবুক কি একজনের রিপোর্টে এটা করেন? আসলে করা হয় ফেসবুকে এরকম? তো মানে আমি জানি না, আপনারা হয়তো ভালো বলতে পারবেন। ফেসবুকের আসলে এটাই হচ্ছে ফেসবুকের ব্যবস্থা। তারা তো এইভাবে একটা নির্দিষ্ট প্রসেসিং এর মধ্য দিয়ে আগায়, কিন্তু সবসময় হয়তো আসলেও দেখা যায় তাদেরও ল্যাকিংস আছে। তারা হয়তো সাথে সাথে রিপোর্ট করে সেটা রিমুভ করে না। রিপোর্টটা পাচ্ছে, তাদের কাছে জমা থাকছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তাও রিমুভ করছে না। এরকম যদি হয় সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে আরও ব্যবস্থা নেওয়ার জন্য আপনি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটেও কিন্তু গিয়ে সাহায্য করতে পারেন, বা একটা জিডি করতে পারেন যে আমার ছবি ব্যবহার করে এই ধরনের প্রতারণামূলক কাজ করা হচ্ছে। কেউ যদি আমাকে এসে পরে এর জন্য দায়ী করে যে এই প্রতারণার সঙ্গে তো আপনার ছবি যুক্ত ছিল, তো সেই জায়গা থেকে যেন আপনি নিজেও মানে দায়বদ্ধতার জায়গা থেকে তো এরকম একটা জিডি করে রাখতে পারে যদি আপনার ছবি এভাবে ব্যবহার করা হয়। পুলিশের সাইবার সিকিউরিটির কথা বলছেন, পুলিশের সাইবার সিকিউরিটি টিমের সাথে কি আপনাদের আসলে এই ধরনের কোনো কাজ হয়? আপনি অনেকও চাইলে বলতে পারেন, তমাও বলতে পারেন, বা আপনাদের সাথে এই ধরনের কোনো বিষয় সিটিং হয়েছে কিনা বা হয় কিনা? কারণ আপনারা এই বিষয়গুলো যেভাবে জানেন সেভাবে কিন্তু আমি জানি না আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়গুলো ওভাবে তারা জানেন কিনা, বা তাদের এই ধরনের রিসার্চ কোনো টিম আছে কিনা আমার জানা নেই যদিও। এখানে আসলে যেটা হয়েছে, আমরা হয়তো এখন একটু রিথিঙ্ক করতে পারি যে পুলিশের রিফরমেশন কিরকম হওয়া উচিত। শুধু পুলিশ বলছি না, আইনশৃঙ্খলা বাহিনীর র্যাব হতে পারে, সেনাবাহিনীও হতে পারে, ওভারঅল ল এনফোর্সমেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এখন হয়তো আমাদের সামনে একটা রিফরমেশনের স্কোপ থাকবে, যেখানে হয়তো আমরা পুলিশ বা ল এনফোর্সমেন্টকে আমরা জনমুখী কাজে নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা আসলে খুবই আনফর্চুনেটলি এটাই আমাদের এক্সপিরিয়েন্স যে এর আগে আসলে ল এনফোর্সমেন্টের জনমুখী হওয়ার তেমন একটা ইন্টেনশন খুব একটা আমরা সবসময় দেখি নাই, যে তারা যে আসলে নিজে থেকে ইমপ্রুভ করার চেষ্টা করবে, বা তাদের একটা যে অলওয়েজ ইভলভিং যে একটা ক্রিমিনাল ওয়ার্ল্ড আছে, সেই ইভলভিং ক্রিমিনাল ওয়ার্ল্ডটাকে ট্যাকেল করার জন্য তারা যে রিসোর্স বিল্ড করবে এবং তারা যে আসলে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে হবে, টাইম স্পেন্ড করতে হবে, রিসোর্স স্পেন্ড করতে হবে, সেটাতে তারা ওই ধরনের আগ্রহ আসলে না দেখান নাই। এবং অনেক ক্ষেত্রে তাদের রিসোর্স বিল্ডিংয়ের জায়গাগুলোতে আসলে যেসব পার্সনকে হয়তো তারা ইনভলভ করছেন, সেগুলো হয়তো আসলে তারা একটা করাপশন করার বা তাদের বাজেট সরিয়ে নেওয়া যাওয়ার একটা রাস্তা হিসেবে হয়তো তারা দেখেছেন। সেক্ষেত্রে যে ভুক্তভোগী যিনি আসলে এটার জন্য রিপোর্ট করলেন, থানায় গিয়ে জানালেন, তার তো আসলে সমাধান আলটিমেটলি হচ্ছে না, তার কোনো সমাধান হচ্ছে না। এবং আমি পার্সোনাল কিছু কেসে এটা জানি যে অনেক ক্ষেত্রে নতুন নতুন ক্রাইমগুলোর ধরন এতটা কমপ্লিকেটেড যে তারা আসলে যাদের কাছে রিপোর্ট করতে চাচ্ছেন তারা আসলে বুঝতেই পারছেন না যে এটা আসলে একটা ক্রাইম। তারা এক্সপ্লেন করার চেষ্টা করছেন যে আমার ছবি ইউজ করে এরকম কিছু একটা করা হয়েছে, কিন্তু পুলিশ আসলে বুঝতেছে না যেখানে ক্রাইমটা কোথায় হইলো, কারণ পুলিশের রিসোর্স পার্সন যারা আছে তারা হয়তো প্রপারলি ট্রেন না, সে কারণে তাদের আন্ডারস্ট্যান্ডিং নাই। আর সাথে আমি একটু এর আগের একটা পয়েন্ট আমি যদি অ্যাড্রেস করি, একটু এক্সপ্যান্ড করি, সেটা হচ্ছে ফেসবুকের যে রিপোর্টিংয়ের যে স্ট্রাকচারটা। তো আপনি যদি ফেসবুকে রিপোর্ট করতে যান, আপনার কিছু অপশন থাকে যে, আর স্পেশালি যদি আপনি এইভাবে রিপোর্ট করেন যে সামওয়ান প্রিটেন্ডিং টু বি সামওয়ান এলস, ইউজুয়ালি আমরা এভাবে ডিল করার জন্য সাজেস্ট করি। তো সেইখানে আসলে থাকে হয়তো মি অথবা আ ফ্রেন্ড অর আই ডোন্ট নো দ্যাম।
সো মি যদি হয় তাহলে তো হইলে আপনার নিজের আইডি, এবং ফেসবুক যদি ম্যানুয়ালি কোনো কেউ রিপোর্টার চেক করে এবং সে যদি আসলে চেক করে দেখে যে যেই পোস্টটা বা যেটা আপনি রিপোর্ট করছেন সেখানে আপনার নিজের পার্সোনাল ছবি বা ইনফরমেশন ইউজ করা হচ্ছে এবং আপনিই রিপোর্ট করছেন, সে হয়তো তখন এটা ডিডাক্ট করে যে ঠিক আছে আসলে এখানে সামওয়ান প্রিটেন্ডিং টু বি ইউ, সে ওই পোস্টটা রিমুভ করে দিচ্ছে। অথবা যদি আপনি ফ্রেন্ড বলেন তখন আপনাকে ওই আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে তার নামটা বলার একটা স্কোপ দেওয়া হয় একটা। কিন্তু সেটা তো হচ্ছে একেবারে পরবর্তীতে এসে রিমুভ করে দেওয়া হচ্ছে, কিন্তু ইতোমধ্যে যা সম্মান যাবা তাতে চলে গিয়েছে, ড্যামেজটা হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আসলে ফেসবুকের যে পলিসি বা জায়গাটা সেটা এখনো এমন জায়গায় নাই যে তারা অটোমেটেডলি রিয়েল টাইমে এটা ডিল করতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কোনো আপনারা কোনো সাজেশন দিয়েছেন কিনা যে আপনাদের সাথে একটু বসা দরকার? শুধু আইনশৃঙ্খলা বাহিনী বলছি না, আমি শিক্ষা প্রতিষ্ঠানের জায়গাগুলো থেকেও বলতে পারি, হ্যাঁ, শিক্ষার্থীরাও যদি অ্যাওয়্যার থাকে এই বিষয়গুলোতে, সেক্ষেত্রে সমাধানটা আরও সহজে বা দ্রুত সম্ভব কিনা? হ্যাঁ, একটু আগে আমি যেটাই বললাম যে আমাদের আসলে প্রবলেমটা আসলে কোন জায়গায় হচ্ছে, তারা এমন কিছু টার্গেট অডিয়েন্সকে ইউজ করছে যারা আসলে সেফটির অ্যাওয়ারনেস বা ডিজিটাল যে সেফটির অ্যাওয়ারনেস সেই অ্যাওয়ারনেসটা অতটা নাই। তারা কিন্তু আসলে টেকনিক্যালি অ্যাওয়ার যে মানুষজন তাদেরকে টার্গেট করছে না। তো সেক্ষেত্রে আমি যদি অ্যাওয়ারনেস রেইজিংয়ের পার্টটা সেটা ল এনফোর্সমেন্ট হোক অথবা স্কুল কলেজে হোক, আমি যদি একটা ইনস্টিটিউশনাল এই জিনিসগুলোকে অ্যাপ্রোচ করতে পারি, যেহেতু আমাদের ওয়ার্ল্ডটা ইভলভ মানে খুব কুইকলি আসলে একটা ডিজিটাল ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে এবং আমাদেরকে ক্যাচ আপ করতে হবে সেটার জন্য। তো সেইখানে আসলে আমাদেরকে খুবই প্রোঅ্যাক্টিভলি এটার জন্য আমাদের এমন কিছু স্টেপ নিতে হবে যেটা খুবই ইফেক্টিভলি ক্যাম্পেইন ডিজাইন করা বা যেটাই হোক না কেন, যার মাধ্যমে আমাদের এই সেফটির অ্যাওয়ারনেস বা কোনটা আসলে থ্রেট হইতে পারে, কোন ধরনের প্র্যাকটিসগুলো সেফ, কোন ধরনের প্র্যাকটিসগুলো আনসেফ, এই জিনিসগুলো আমাদের সব এইজ বা সব ধরনের মানুষজনই, কিন্তু আমাদের যেহেতু ইয়াং জেনারেশন আসলে টেক বা ফেসবুক এগুলো বেশি ইউজ করে, তাদের জন্য আসলে ইম্পর্টেন্সটা আরও বেশি। তো একটা একটা ওভারঅল একটা আমাদের প্ল্যান নেওয়া দরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই একটা প্ল্যান নেওয়া দরকার। তমা, আপনারা যে গবেষণাটা করেছেন, এই গবেষণায় কি শুধু ফেসবুকে আপনারা এমন স্ক্যামগুলো দেখেছেন নাকি অন্য মাধ্যমগুলোতে, সোশ্যাল মিডিয়ার অন্য মাধ্যমগুলো, ইনস্টা হতে পারে, লিঙ্কডইন হতে পারে, বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কিনা? জি, আসলে এই লিঙ্ক রিলেটেড যে স্ক্যাম, এগুলো ম্যাক্সিমাম বা বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুকেই দেখা গিয়েছে, আমরা যেটা দেখেছি। স্পেশালি বিশেষ করে এই গবেষণার ক্ষেত্রে আমরা শুধু ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, অন্য প্ল্যাটফর্মগুলো দেখিনি। কিন্তু অন্য বিভিন্ন কেসে আমরা দেখেছি যে বিভিন্ন মেসেজিং যেসব অ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার, এইসবের মধ্য দিয়েও কিন্তু এই যে লিঙ্ক, ফিশিং লিঙ্ক বা ম্যালওয়্যার যুক্ত লিঙ্ক পাঠিয়ে বিভিন্ন রকমের স্ক্যাম করা হয়। তো যে 1 ঘন্টায় 5,000 টাকা পাবেন, আমার কাছেও ইনফ্যাক্ট হোয়াটসঅ্যাপে কিন্তু নিয়মিত এই ধরনের আসে। আমার ধারণা অনেকের মোবাইলও মেসেঞ্জার এরকম আসে এবং হোয়াটসঅ্যাপেও আসে যে বাসায় বসেই কাজ করবেন এরকম বিভিন্ন রকম, ইনফ্যাক্ট কলও করা হয়। জি বলবেন তারপরে। জি, তো এই প্রতারণাগুলো হচ্ছে ফেসবুকেই দেখা যায়, অনেক ক্ষেত্রে ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমেও কিন্তু দেওয়া হচ্ছে, বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করে সেখানে আবার সেকেন্ডারি কিন্তু তারা টাকা ইনভেস্ট করে এই ধরনের প্রতারণাগুলো করছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই দেখেছি আসলে। তার মানে হচ্ছে যে আপনারা শুধুমাত্র ফেসবুক নিয়ে কাজ করেছেন বলে ফেসবুকেই এগুলো পেয়েছেন, অন্য মাধ্যমগুলো নিয়ে কাজ করলে হয়তো সেখানেও যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক আপনি বলছিলেন যে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক তো এই যে হুন্ডি বলি বা অনলাইন জুয়া, গেমিং, বাজি বা ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেখিয়েছেন। তাহলে যারা এই কাজগুলো করছেন তারা কিভাবে করছেন, তারা কিভাবে মেটার সাহায্য নিয়ে এই ধরনের কাজগুলো করতে পারছেন? কেউ কেউ তো বাংলাদেশে বসে ওই ধরনের কাজগুলো করছেন, কিভাবে সম্ভব? এবং কিছু এই বেটিং যে গেমগুলো বা প্ল্যাটফর্মগুলো, সেগুলো আসলে বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী হয়তো চলে। প্রত্যেকটা গেমই হয়তো ডিফারেন্ট স্ট্রাকচারে। এরকম একটা দুইটা গেম হইতে পারে যেখানে আসলে আপনি যেই গেমটা খেলার জন্য যে কয়েনটা আপনাকে কিনতে হবে, সেই কয়েনটা আপনাকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে যে সেল করতেছে তাকে বিকাশে বা কোনো একটা থ্রুতে পে করে তারপর সে আপনাকে কয়েনটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, সেটা দিয়ে আপনি গেমটা খেলবেন বা বিট করবেন। অথবা আপনি যদি গেমে জিতেন তাহলে সেই কয়েনটা আপনি তাকে দিয়ে ওই কয়েনটার বিপরীতে আপনি ক্যাশ উইথড্র করবেন। ডলারও হতে পারে। আর সেটা হচ্ছে কি, হয়তো যে গেম খেলছে তাকে হয়তো ডলার তোলার অপশন দেওয়া হবে না, কিন্তু অন দি আদার এন্ড এজেন্টের সাইড অফ থিংস তাদের ক্ষেত্রে হয়তো যদি এই পুরো স্ক্যামটা দেশের বাইরে থেকে কেউ রান করে অথবা কারো টার্গেট থাকে দেশের বাইরে ডলার পাচার করা, তখন তারা বিভিন্ন সিস্টেমের থ্রুতে বিভিন্ন লুপহোল, ফাইন্যান্সিয়াল এই মনিটারি রেগুলেটরি এজেন্সিগুলোর বিভিন্ন লুপহোল বা তাদের মনিটরিং ক্যাপাসিটি বা মনিটরিং যে ইফেক্টিভনেস, সেটার কিছু লুপহোল নিয়ে, সুযোগ নিয়ে তারা ডলার বা এটা পাচার করছেন। এবং সেটা কিছু এস্টিমেট আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, এটা খুবই সিগনিফিক্যান্ট, এটা খুবই ছোট অ্যামাউন্টের আসলে না।
এই টোটাল যে বেটিং যে একটা এতগুলো সাইটের থ্রুতে যে বেটিংয়ের যে একটা ইয়াটা চলতেছে, আমাদের প্রচুর পরিমাণে টাকা আসলে বা প্রচুর পরিমাণে ডলার আসলে পাচার হয়ে যাচ্ছে এটার মাধ্যমে। আচ্ছা, তো এই যে এইগুলো ভাইরাল হয় কিভাবে আসলে? খুবই মানে আপনার তো আমাদের কিছু একটা আইডিয়া থাকে যে ক্লিক বেইটি ম্যাটেরিয়াল কি হইতে পারে। যে আমি কিছুক্ষণ আগে আপনি যখন জিজ্ঞেস করলেন যে কেন আমরা পাত্র চাই ফরম্যাটে আগাচ্ছি, মানে এরা কেন পাত্র চাই ফরম্যাটে আগায়, যে কেন পাত্রীদের ছবি দিয়ে মার্কেটিং করা হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে ওই যে নারীদের অবজেক্টিফিকেশন বা হচ্ছে সুন্দরী মেয়েদের ছবি ইউজ করে সেই জিনিসটা শেয়ার হওয়া, রিয়্যাক্ট হওয়া, মানুষের অ্যাটেনশনে পড়ে যাওয়া, সেটার পসিবিলিটি একটু বেশি থাকে। সেই সেম স্টাইলটা তার বিভিন্ন জায়গায় খাটায়। বিভিন্ন হয়তো পপুলার নিউজ অথবা পপুলার ম্যাটেরিয়াল, হয়তো একটা ফেক ইনফরমেশন, ফেক নিউজ, অথবা খুবই প্রলুব্ধকরণ কোনো অফার, যে হচ্ছে ওই যে আপনি যেটা বললেন যে 1 ঘন্টা কাজ করে 5,000 টাকা পাওয়া, বা ঘরে বসে এত টাকা আয় করুন, অথবা হচ্ছে এই ক্যাসিনো গেমটাতে আপনি খেললেই সাথে জিতে যাবেন। এবং অনেক ক্ষেত্রে সাকিব আল হাসান এরকম করেছেন, এই বলছেন হ্যাঁ সাকিব, এবং সেখানে অনেক ক্ষেত্রে এআই এর ইউজ নিয়েও হয়তো হচ্ছে গিয়ে সাকিব আল হাসান বা মুশফিকুর রহিম তাদের নর্মাল একটা ভিডিওকে ইউজ করে তাদের একটা ভয়েস ওভার দেওয়া হচ্ছে, অথবা এমন একটা এআই দিয়ে ম্যানিপুলেটেড অথবা এডিটেড একটা ভিডিও দেওয়া হচ্ছে যেখানে সে সিমিংলি সাকিব আল হাসান হচ্ছে গিয়ে এমন একটা সাইটে প্রমোট করতেছেন যেটা আসলে হয়তো তিনি করেন নাই। কিন্তু যে আসলে বুঝতে পারবে না যে এআই দিয়ে এটা করা সম্ভব, সে আসলে যেহেতু সাকিব আল হাসান প্রমোট করছেন একটা ব্র্যান্ডকে বা বেটিং সাইটকে, তিনি ধরে নেবে যে এটা হয়তো আসলে লেজিট একটা বিজনেস বা সাইট এবং এখানে আসলে ইনভেস্ট করা যায়, এবং সেটাই আসলে তাদের টার্গেট। সো অনেক ক্ষেত্রে মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন বেসড ক্যাম্পেইনগুলো করা, ক্লিক বেইটি ম্যাটেরিয়ালগুলো ইউজ করা, এবং অনেক ক্ষেত্রে এই নতুন নতুন যে টেকনিক্যাল যেই আমাদের টুলসগুলো আমাদের হাতে অ্যাক্সেসিবল হচ্ছে, সেগুলোকে ইউজ করে মানুষকে ভুল বুঝানো বা তাদের অ্যাওয়ারনেসের অভাবের একটা এক্সপ্লয়টেশনের মাধ্যমেই এই ক্যাম্পেইন বা এই বিজনেসগুলো চলে। আচ্ছা, তোমার একটা লিঙ্কে ক্লিক করলে আরেকটা লিঙ্কে চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষজন ক্লিক করছেন, যাচ্ছেন, এবং সেখানে রিস্ক ফ্যাক্টর নিয়ে অনেকগুলো কথা আমরা বলেছি, আপনারাও বলেছেন। ফাইন্যান্সিয়ালও তিনি সমস্যায় পড়তে পারেন, আদার্স আরও অনেক রকম সমস্যায় পড়তে পারেন। তো ইউজার যারা রয়েছেন তারা ফাইন্যান্সিয়াল ছাড়া আর কি ধরনের প্রবলেমে পড়তে পারেন? প্রথমত একটা অ্যাড যখন আপনার কাছে আসছে, আপনি লিঙ্কে যখন আপনি ক্লিক করছেন, আপনি চলে যাচ্ছেন ওই সাইটে, বেটিং সাইটে, হয়তো একবার দুইবার আপনি গিয়ে ওখানে ফেরত আসছেন, কিন্তু বারবার যখন এই ধরনের বিজ্ঞাপন আপনার সামনে আসছেন, আপনি হয়তো কখনো খুব আগ্রহের জায়গা থেকেই সেখানে দেখবেন লগ ইন করার চেষ্টা করলেন, আর সেখানে লগ ইন করতে গিয়ে একটা জিনিস হতে পারে, আপনার যে পাসওয়ার্ড বা তথ্য ইনফরমেশন সেটা তারা চুরি করতে পারে। আর দ্বিতীয়, আপনি হয়তো লগ ইন করে নিজেই ফেসবুকের পাসওয়ার্ড, তাই তো? ফেসবুকের পাসওয়ার্ড অনেক সময়, হ্যাঁ, তারা অনেকে করে কি যে তাদের ফেসবুকের পাসওয়ার্ডটাই আবার অন্য কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেই একই পাসওয়ার্ড কিন্তু তারা ব্যবহার করে। তো এই ক্ষেত্রেও কিন্তু এভাবে কিন্তু ক্রিডেনশিয়ালগুলো চুরি হতে পারে। আর দ্বিতীয় যে কাজটা, আপনি নিজেই যদি ইনভেস্ট করতে চান ওখানে, সেই ক্রিপ্টো ট্রেডিংয়ে হোক কিংবা যে বেটিং সাইটে হোক, সেখানে হয়তো আপনি ইনভেস্ট এক সময় করলেন এবং সেখানে গিয়েও আপনার অর্থ কিন্তু আপনি হেরে আসতে পারেন সেখান থেকে। তো সে দুইভাবেই কিন্তু আপনি প্রতারণার শিকার হচ্ছেন ওখানে গিয়ে। সাইবার জালিয়াতির জগতে এই যে ব্যবহারকারীদের ফাঁদে ফেলার জন্য ডেটিং বলি বা এই যে বিয়ের টোপ, এইটি ব্যবহার করে, এটাকে তো আমরা হানি ট্র্যাপ একটা বলে থাকি। তো এইরকম এই হানি ট্র্যাপ ছাড়া আর কি কি ধরনের স্ক্যাম আপনাদের চোখে পড়েছে? হানি ট্র্যাপের ছাড়াও হচ্ছে যেমন ফিশিং লিংক। আপনারা তো অনেকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। এই ট্র্যাপটা এটা নতুন এসছে, আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। এর আগে আর কি ধরনের স্ক্যামের বিষয়গুলো দেখেছেন আপনারা? আচ্ছা, খুব সম্প্রতি আমরা আরেকটি নতুন স্ক্যাম দেখেছি। এটা হচ্ছে ফিশিং লিংক দিয়ে, এটা হচ্ছে পিটিশন সাইন করানো। যেমন কয়েক মাস আগে আমরা দেখেছিলাম যে স্টেপ ডাউন হাসিনা দিয়ে তারা একটা পিটিশন সাইন করছে, এবং সাইনটা যদি আপনি ওই ওয়েবসাইটটাতে যান, দেখবেন যে পিটিশনের যে change.org যে সাইটটা আছে, এক হুবহু সেটার অনুকরণে তারা একটা সাইট তৈরি করেছে, কিন্তু সেই পিটিশন লিঙ্কটা যে আছে সেটা কিন্তু আসলে একটা ফিশিং লিঙ্ক। এবং সেটা মজার বিষয় হচ্ছে, কয়েক মাস আগে তো সেটা ছিল শেখ হাসিনাকে নিয়ে, খুব রিসেন্টলি গত সপ্তাহে আমরা দেখেছি যে সেম সাইটই স্টেপ ডাউন ইউনুস নিয়ে সেই একটা পিটিশন ওয়েবসাইট খুলেছে, এবং সেখানেও তারা সেই একই ফিশিং লিঙ্কটা হচ্ছে ব্যবহার করছে। তো এভাবেই দেখা গেছে যে ওই
একই রকমের কাজ, এবং এটা যে শুধু বাংলাদেশে করছে সেটা না। আমরা যখন আরও ইনভেস্টিগেশন করেছি আমরা দেখেছি যে বিশ্বের অন্য দেশেও তারা ওই পিটিশন লিংক দিয়ে মানে যে জায়গায় যে পলিটিক্যাল সিনারিওটা যখন খুব বেশি হচ্ছে সাড়া জাগাচ্ছে সেটা নিয়ে তারা একটা পিটিশন বানাচ্ছে ভুয়া, এবং এই লিঙ্কগুলো প্রমোট করছে, হয়তো অ্যাডের মাধ্যমে সেগুলোর প্রচার করছে। তো এই স্ক্যামগুলো এখন দেখা যাচ্ছে। আপনার এতদিনের কাজে আপনি মানে আর কি কি ধরনের স্ক্যাম নিয়ে কাজ করেছেন আপনার এই গবেষণা রিসার্চের এই দুটো ছাড়া? ফিনান্সিয়াল স্ক্যামগুলো তো খুবই অহরহ দেখা যায়, যেমন বেটিং রিলেটেড কিছু দেখা যায় অনেক ক্ষেত্রে। তারপরে বিকাশ কিংবা নগদের মতো সাইটগুলোর, যেটা আপনিও বলছিলেন একটু আগে, যে কোনো একটা অফার দিয়েছে, ঈদ উপলক্ষে তারা বিভিন্ন অফার দেয়, পহেলা বৈশাখ উপলক্ষে অফার দেয়, বিভিন্ন মানে যত রকমের যে কোনো উৎসব হোক বা সেটার ই করে তারা অকেশন নিয়ে তারা এই ধরনের স্ক্যামগুলো যে সাজিয়ে থাকে। এবং আর তো বেটিং এর নিয়েও তারা বিভিন্ন রকমের দিয়ে থাকে যে আপনি এই লিঙ্কটাতে ক্লিক করুন, ক্লিক করলে আপনি হচ্ছে এরকম 1000-5000 টাকা পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো। অনেক একটু এর মধ্যে জানতে চাই যে এইরকম আসলে কি পরিমাণ মানুষ প্রতারিত হচ্ছে, আপনার কাছে কি কোনো ডাটা আছে কিনা, এবং এই যে বাজারটা, এই বাজারটা আসলে কত বড়? যদি আমি আসলে দেশের ভিতরে বলি, সেখানে আমাদের আসলে এক্সাক্ট ডাটা আসলে এই সেন্সে নাই যে আমরা এটা কতটা ব্রেথ আসে, আমাদের কতগুলো ভিকটিম আছে আদৌ, সেটার প্রপার ইনফরমেশন আসলে আমাদের কালেকশন এখনো সম্ভব হয়নি, কারণ এটা অনেক বড় একটা সমস্যা। ভিকটিমরাও কি আসলে বলেন? এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যে হচ্ছে কি নিজে তো ঢুকে গিয়ে ধরা খেয়েছেন, এক্স্যাক্টলি এটা বলতে চান না অনেকেই স্বীকার করতে চান না, এবং হয়তো তাদের টাকার লসের পরিমাণটা যদি ছোট হয়, তার অনেক সময় আসলে তার লসটাকে স্বীকার করে নিতে চান, ঠিক আছে 5-1000 টাকা গেল, বা তার বিকাশের অ্যাকাউন্টে হয়তো ছিলই হচ্ছে গিয়ে 700 টাকা বা 200 টাকা, সেটা হয়তো চলে গেল হচ্ছে, আচ্ছা যাই হোক, আমি কারো কাছে বলতে যাবো না যে আমি ওই এইখানে সাইন আপ করলে শেখ হাসিনার পক্ষ থেকে 25,000 টাকা পাওয়া যাবে, সেখানে যে আমি ইনফরমেশন দিয়েই ধরাটা খাইছি, সেটা হয়তো আসলে স্বীকার করতে চাইবে না। তো এইটার থ্রুতে হোক যাই হোক, আমাদের আসলে এই ডাটাটা আমরা এই ট্রু যে ব্রেথ আমাদের এই যেই এপিডেমিকটা বলা যায়, সেটার আসলে আমাদের ডাটা এই সেন্সে নাই, কিন্তু এটা প্রেডিক্ট করা যায় যে আমাদের যেহেতু অনেক বড় লস করছেন এমন অনেক মানুষের ইনফরমেশন আমরা পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে ছোট লস যারা করছেন তাদের ইনফরমেশন যদি আমরা ধরি, স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা একটা গেস করি, জিনিসটা অনেক বড়, এবং আমাদের একটু সিরিয়াসলি জিনিসটাকে অ্যাড্রেস করা দরকার বা দেখা দরকার। মানে একেবারেই স্পেসিফিকলি আসলে ওরকম কোনো তথ্য আপনাদের কাছে নাই? যে না, স্পেসিফিক্যালি তথ্য থাকা একটু টাফ, কারণ হচ্ছে আপনার এই স্ক্যামগুলোর ধরনটা একটু ডিফারেন্ট। স্ক্যামগুলোর ধরনটা ছিল এরকম যে অনেক ক্ষেত্রে আপনার একটা টার্ম আছে যে নিউলি রেজিস্টার্ড ডোমেইন। সো নিউলি রেজিস্টার্ড ডোমেইন যেটা করে, আপনার খুবই নতুন করে রেজিস্টার কোন একটা ডোমেইন, যেমন ফেসবুকের যে ডোমেইন www.facebook.com, এই ফেসবুক তো অনেক দিন ধরেই আছে, কিন্তু এই যে হচ্ছে কি আপনার ওই change.org তমা যেটার কথা বললেন, যে স্টেপ ডাউন হাসিনা বা স্টেপ ডাউন ইউনুস অথবা স্টেপ ডাউন ইদি আমিন বা এই ধরনের কোনো একটা সাইট, এগুলো হচ্ছে কিছুটা নিউলি রেজিস্টার্ড ডোমেইনের স্টাইলে চলে, এবং তারা হচ্ছে খুব অল্প সময়ের জন্য অ্যাক্টিভ থাকে, তার মধ্যে তারা স্ক্যামটা রান করে এবং তারপরে তারা আবার ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কারণ আমাদের এই ধরনের স্ক্যাম বা এই ধরনের ফ্রডুলেন্ট বিজনেসগুলোকে ধরার জন্য শুধুমাত্র যে আমরাই চেষ্টা করছি এমন না, অনলাইনে যে যারা ডোমেইন রেজিস্ট্রি দেয়, এই সাইড অফ থিংস, ইন্টারনেটের রেগুলেশন সাইড অফ থিংস, তাদের ক্ষেত্রে থেকেও একটা এফোর্ট থাকে এদেরকে ধরার জন্য। সো অনেক ক্ষেত্রে তাদের পলিসিটা এরকম থাকে যে নিউলি রেজিস্টার্ড ডোমেইন বা শর্ট টাইমের জন্য রেজিস্টার্ড ডোমেইন, তারা কিছুদিন, 1 ঘন্টা, কয়েক ঘন্টা বা কয়েকদিনের জন্য তারা অ্যাক্টিভ থেকে আবার তারা এটা বন্ধ করে দেয়। সো এই স্টাইলটা যখন তারা অ্যাডপ্ট করে, তখন ওই স্পেসিফিক স্ক্যামটার যে তারা কয়জন যে ভিকটিম হচ্ছেন আদৌ সেটার ডাটাটা, ট্রু ডাটাটা পাওয়া আসলে খুবই টাফ হয়ে যায় যদি আমরা সরাসরি ভিকটিমদেরকে এনকারেজ করতে না পারি আমাদের কাছে সরাসরি এসে ডাটাটা দেন। আদারওয়াইজ যেহেতু আমাদের কাছে স্ক্যামার আসলে কখনো তাদের ডাটাটা শেয়ার করবে না যে কতজন ভিকটিম আছেন, যদি না তারা পুলিশের হাতে ধরা না পড়ে, আদারওয়াইজ আমাদের কাছে ইনফরমেশনটা পাওয়া আসা বা খুবই টাফ। এরকম কি কোনো তথ্য আছে আপনাদের কাছে, পুলিশের কাছে ধরা খেয়েছেন এরকম কিছু, বা ধরেন যারা সমস্যায় পড়েছেন, প্রতারণার শিকার হয়েছেন, তারা আইনি পথে গিয়েছেন এবং এটার সমাধান তারা পেয়েছেন, এরকম কোনো তথ্য কি আছে আসলে? আমার যেহেতু রিসার্চের এরিয়া কিছুটা হচ্ছে গিয়ে আমি শর্ট লিভড, আমি হচ্ছে গিয়ে এই স্পেসিফিক যে মানুষরা আসলে স্ক্যামের শিকার হচ্ছেন এবং সেখানে আসলে পুলিশের কাছে কতটা যাচ্ছেন কিনা, আমি যতদূর জানি যে সুরাহা খুবই কম মানুষই পেয়েছেন, কারণ অনেক ক্ষেত্রে এই স্ক্যামগুলো রান করা হয় হয়তো দেশের বাইরে থেকে, বা এমন কেউ রান করছে যে মাঝখানে এমন একটা লেয়ার মেনটেন করছে যে হচ্ছে হয়তো সে যে এজেন্টের থ্রুতে রান করছে সেই এজেন্টের কাছে পুলিশ যেতে পারছে, অনলাইন বেটিং এর ওই ভিকটিমের কাছে মূল হোতাকে ধরা যাচ্ছে না।
সেক্ষেত্রে তোমা আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই, আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। একটু জানতে চাইবো যে এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাধারণ মানুষকে কতখানি সচেতন হওয়া দরকার এবং তারা সতর্ক থাকতে হলে আপনার কি পরামর্শ থাকবে, তারা কিভাবে সচেতন থাকতে পারেন? একেবারেই শেষ মুহূর্তে আছি আমরা। আচ্ছা, যেটা প্রথমে অনেক বলছিলেন যে আসলে আমাদের সাধারণ মানুষদের মধ্যে কিন্তু সাইবার রিলেটেড যে জ্ঞানটা সেটা খুবই কম। সেটা এক্ষেত্রে যেটা করতে পারি যে একটা দিক তো আছে যে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই প্রশিক্ষণের ব্যবস্থাটা হতে পারে বিভিন্ন ক্যাম্পাস পর্যায়ে, যদি আমরা শিক্ষার্থী যারা যেহেতু যে অনলাইন পরিসরে ব্যবহারকারীদের মধ্যে কিন্তু একটা বড় সংখ্যকই হচ্ছে যারা যুব সমাজ আমাদের। তো আমরা যদি ক্যাম্পাস পর্যায়ে এরকম কোনো কিছু করতে পারি ব্যবস্থা, যে তাদের ট্রেনিং দেওয়া হবে বা তাদের সচেতন করা হবে। এছাড়া বিভিন্ন যারা এনজিও এবং সিএসও যারা আছেন, যারা এই ডিজিটাল রাইটস এবং এইগুলো নিয়ে কাজ করেন, তারাও কিন্তু এরকম নানা রকমের ক্যাম্পেইন পরিচালনা করতে পারেন। ডিজিটাল প্রতারণা থেকে কি করে আমি বুঝবো যে কিভাবে আমি এই জায়গাটাতে প্রতারিত হচ্ছি, কিংবা কোনোভাবে কারণে যদি আমরা প্রতারিত হয়েও যাই, আমরা কার কাছে কি সাহায্যের জন্য যাব। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন ক্যাম্পেইন রান করা যায়, প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়। অনেক ধন্যবাদ। অনেক আপনার কাছেও একই প্রশ্ন, টেকনিক্যালি যদি আরও সচেতন থাকা যায় এবং সতর্ক থাকতে হয়, সেক্ষেত্রে কিভাবে সম্ভব? টেকনিক্যালি এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে হলে তারা টেকনিক্যালি কিভাবে সেফ থাকবেন? তোমা বলছিলেন প্রশিক্ষণের কথা ক্যাম্পাস বেসড, এবং পাশাপাশি এনজিওগুলোতে ক্যাম্পেইনের কথা বলছিলেন। আপনার সাজেশন 1 মিনিট সময়। আমি যদি একটু টেকনিক্যাল সাইড অফ থিংস থেকে বলি, আমরা যেই স্পেসিফিক রিপোর্টটা নিয়ে আজকে কথা বললাম, সেটাতে আসলে যেই লেভেলে টেকনিক্যাল স্ক্যামগুলো রান করা হচ্ছে, এগুলো হয়তো আমরা নিজেরা যারা হয়তো টেকনিক্যালি হয়তো কিছুটা অ্যাওয়ারনেস হয়তো একটু বেশি রাখি, তারা হয়তো আমরা এটাতে ভিকটিম ফল করবো না। এই কারণে আমরা কিছু বেসিক সেফটি মেজার্স মেনটেন করি, এবং সেই বেসিক সেফটি মেজার্সগুলো মেনটেন করলেই আমরা হয়তো কিছু লেভেলে যেই রুডিমেন্টারি যেসব স্ক্যামগুলো রান করা হচ্ছে সেগুলো থেকে আমরা কিছুটা সেফটি মেনটেন করতে পারি বা আমরা সেফ থাকতে পারি। যে হয়তো আমরা একটা অ্যান্টিভাইরাস ইউজ করলাম, আমি জানি যে আমাকে অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে, আমি হয়তো পাবলিক কোনো ওয়াইফাই আমি কালেক্ট করলাম না, আমি জানি হয়তো হচ্ছে কি আমাকে অনলাইনে কেউ আমাকে টাকা দেওয়ার জন্য বসে নাই, সো আমি এই ধরনের স্ক্যামগুলো দেখলে আমি ক্লিক করলাম না, অথবা কোনো একটা লিঙ্ক যদি সাসপিশাস হয় দেখতে, অথবা টাইনি ইউআরএল থ্রুতে হয়, সেইটা আমি ক্লিক করলাম না। কিন্তু কথা হচ্ছে এই যেই অ্যাওয়ারনেসটা, এত ধরনের যেই থ্রেট থাকতে পারে, সেই থ্রেটের নলেজ তো আসলে সাধারণ মানুষের একদিনে বিল্ড করা সম্ভব না। এবং আমরা আজকে যেই থ্রেটের কথা বলছি সেটা কিন্তু খুবই একটা লোয়ার লেভেল বা একটা বেসিক লেভেল থ্রেট, এবং এই থ্রেটগুলো ইন্টারন্যাশনালি আরো অনেক বছর আগে থেকে হয়ে আসছে। বর্তমানে থ্রেট লেভেলটা আসলে একবারে সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং সচেতন থাকাটাই এনাফ না, এটাকে আস্তে আস্তে বাড়াইতে হবে, কারণ থ্রেটের লেভেলটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ আজহারউদ্দিন অনিক এবং তামারা ইয়াসমিন তোমা। দর্শক, এই ছিল আজকের মতো। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হবো। সে পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।